আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। দাবি দাওয়া নিয়ে সরকারের সাথে আলোচনায় বসবেন জুলাই আগস্ট আন্দোলনে আহতরা, সুচিকিৎসায় ব্যর্থতা স্বীকার করে উপদেষ্টাদের দুঃখ প্রকাশ। ছাত্র জনতার আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসার দাবি জানিয়েছে বিএনপি। গণহত্যাকারীরা কিভাবে মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় প্রশ্ন। যত দ্রুত সম্ভব সংস্কারের পর নির্বাচন বললেন প্রধান উপদেষ্টা। নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার প্রয়োজন মন্তব্য। আইন করে কুইক রেন্টালে দায় মুক্তি দেওয়া অবৈধ ছিল বলে হাইকোর্টের রায়। সরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো দ্রুত চালুর পদক্ষেপ নিতে নির্দেশ। এবং জলবায়ু পরিবর্তনে প্রতি বছর মরুকরণের শিকার প্রায় 10 কোটি হেক্টর এলাকা। দীর্ঘমেয়াদী খরার ঝুঁকিতে উত্তরাঞ্চলের 22 জেলা। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আহতরা তাদের দাবি দাওয়া নিয়ে সরকারের সাথে আজ আলোচনা করবেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ে কিছুক্ষণের মধ্যে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। সুচিকিৎসা পাচ্ছেন না অভিযোগ করে বুধবার 13 ঘণ্টা জাতীয় অর্থোপেডিক হাসপাতালের বাইরে বিক্ষোভ করেন আহতরা। এই বিষয়ে জানতে রফিকুল বাশারের কাছে যাচ্ছি, তিনি সচিবালয়ে আছেন। বাশার, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহতরা কি সচিবালয়ে গিয়েছেন? এই বিষয়ে বিস্তারিত আমাদেরকে জানাবেন। আমি নিয়ে যাব, এক মিনিট। ধন্যবাদ মৃত্তিকা। আপনি যেমনটি বলছিলেন যে আমরা দেখেছি যে গতকাল সকাল থেকে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, জুলাই আগস্টে যারা আহত হয়েছিলেন তারা তাদের দাবি দেওয়াদের জন্য সকাল থেকে রাতভর পর্যন্ত আন্দোলন করেছেন। আজকে তারা বেশ কয়েকজন উপদেষ্টার সাথে বৈঠকে বসবেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে। আমরা দেখেছি এইমাত্র কয়েকজন আহত ব্যক্তি, আহত শিক্ষার্থীরা এসেছেন। আমরা যদি একটু তাদের সাথে কথা বলি, আমাদের সাথে একজন আছেন, যদি আপনার পরিচয়টা দিয়ে বলেন এবং আপনি এখানে কেন এসেছেন। আমি মোহাম্মদ নাজমুল হোসেন নয়ন, আমি শিখগঞ্জ এমএস সরকারি কলেজের অনার্স 3য় বর্ষের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র। প্লাস আমি ঢাকাতে পাশাপাশি পড়াশোনার পাশাপাশি একটা জব করতাম ঢাকা মিরপুর 2 এবং শুক্রবারে 19শে জুলাই আমরা স্টুডেন্ট থাকি, তো স্টুডেন্টরা একসাথে আপনার আন্দোলন করতে যায়। আমার এখন গুলি লাগে 19শে জুলাই, এটা ফার্স্টের দিকে। ওখানে গুলি লাগার পরে ওখান থেকে আমি আপনার সরদ্দি হাসপাতালে যাই। সরদ্দি হাসপাতাল থেকে পরে আমি পঙ্গুতে যাই। আপনি তো এতদিন ধরে চিকিৎসা করছেন, এখনো পর্যন্ত কোনো সহায়তা পাননি? না, এখন পর্যন্ত আমি কোনো সহায়তা পাইনি। প্লাস আমি একটা অপারেশন করছি পার্সোনালভাবে, ক্লিনিকে করছি। এটা দেনা করে আমি এটা আপনার অপারেশনটা করছি আপনার, মানে টাকা লোনের উপর নিয়ে আমি এটা। সেই সব অনেক টাকা খরচ হয়েছে, কিন্তু আপনি জানেন যে একটা ফাউন্ডেশন তৈরি হয়েছে, কিন্তু সেই ফাউন্ডেশন থেকে আপনাকে এখনো কোনো সহযোগিতা দেয়নি বলে আপনি বলছেন? না, আমি এখন পর্যন্ত 1 টাকা আমি কোনো সহায়তা পাইনি আমি এখন পর্যন্ত। আপনি পুরো সহায়তা চাচ্ছেন আপনার চিকিৎসার জন্য? হ্যাঁ, আমি বর্তমানে আমি একটা অপারেশন হয়েছে আমার, প্লাস এখান থেকে মেরু বোন নিচে এখানে করছে, অপারেশন করছে আমার। আর আপনার আমি দাবি হচ্ছে আমার এখন পর্যন্ত কোনো জায়গার নাম নাই, কোনো কিছু নাই। আমি কোনো জায়গাতে সাহায্য কোনো কিছু পাইনি এখন পর্যন্ত। প্লাস তো বললামই আমি একটা লোন করে আমি একটা অপারেশন করছিলাম আপনার ক্লিনিকে আপনার। ধন্যবাদ আপনাকে। মৃত্তিকা, যেমনটি বলছিলাম, এই ধরনের অনেক ধরনের একটা সমস্যা আমরা কথা শুনেছি। যেমন উভয় সংকটে পড়েছেন অনেকে। উভয় সংকট বলতে অনেক পরিবারে আছেন কর্মক্ষম একজন ব্যক্তি,
তিনি শুধু আয় করতেন, তিনি অসুস্থ হয়ে পড়েছেন, দীর্ঘদিন ধরে আয় করতে পারছেন না। একদিকে যেমন নিজের চিকিৎসার খরচ বহন করতে পারছেন না, তেমনি তিনি আবার আয় করতে পারছেন না বলে তার পরিবারের ভরণ পোষণেও একটা সমস্যা দেখা দিয়েছে। এই ধরনের আরও অনেক সমস্যা তৈরি হচ্ছে। আমরা যদি আরও কয়েকজনের সাথে কথা বলতে চাই, আপনাকে একটু দেখাতে চাই যে এখানে কিন্তু আরও অনেকে এসে উপস্থিত হয়েছেন, তারা এখন এই যে যাচ্ছেন। আমরা যদি একটু কথা বলি একজনের সাথে, আহত হ্যাঁ আমরা একটু কথা বলছি। একজন আহত ভাই, আপনি কবে আহত হয়েছিল? আমি 18 জুলাই আহত হয়েছি। আমরা আপনাদের মিডিয়ায় জানাবো, স্যারের সাথে আলাপ করে আমাদের দাবিটা বলার পরে আমরা মিডিয়া পরে জানাবো। ঠিক আছে, আপনি কি এখনো পর্যন্ত কোনো সহায়তা পেয়েছেন? না সহায়তা পাইনি এখন পর্যন্ত। এইভাবে আমরা যতজনের সাথে কথা বলেছি অনেকেই কিন্তু কোনো সহায়তা পাননি। আমরা যদি দেখি যে এখানে আপনার স্বাস্থ্য মন্ত্রণালয় এখানে 4 জন উপদেষ্টার আসার কথা রয়েছে। 4 জন উপদেষ্টার সাথে আহত শিক্ষার্থী সহ অন্যরা বৈঠক করবেন। তারা এই বৈঠকে তাদের দাবি দেওয়া তুলে ধরবেন। তাদের মূল দাবি হচ্ছে এই আন্দোলনে আমরা আহত হয়েছি, সেই আহত হওয়ার আমাদের প্রতিশ্রুতি, একটি ফাউন্ডেশন হয়েছে, সেই ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তাদেরকে অন্তত 1 লক্ষ টাকা দেওয়া হবে, এছাড়া পুরো খরচও দেওয়ার একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কিন্তু সেই প্রতিশ্রুতি দেওয়া হলেও 3 মাস পার হয়ে গিয়েছে। আপনারা জানেন যে এই 3 মাসের মধ্যে এই সব আহত ব্যক্তিদেরকে 1 টাকাও কোনো ধরনের সহায়তা দেওয়া হয়নি। প্রায় সবাই এখানে দরিদ্র পরিবারের ছেলে। আমাদের তারা যে অভিযোগ করেছেন সেই অভিযোগের প্রেক্ষিতে উপদেষ্টারা যে প্রতিশ্রুতি দিয়েছেন তাদেরকে সহায়তা করার, সেই সহায়তার এখন কি হবে, কি সিদ্ধান্ত হবে, সেই জন্যে আমরা অপেক্ষা করছি। এবং সেই সিদ্ধান্ত হওয়ার পরে যে সিদ্ধান্ত হবে সেটি আমরা আপনাদেরকে পরে জানিয়ে দেব। মৃত্তিকা, ধন্যবাদ আপনাকে। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আহতদের উন্নত চিকিৎসার দাবি জানিয়েছে বিএনপি। সকালে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে আহতদের দেখতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, প্রয়োজন অনুযায়ী বিদেশি চিকিৎসারও ব্যবস্থা করা উচিত। গণহত্যাকারীরা কিভাবে মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় এমন প্রশ্ন রেখেছেন তিনি। রাহুল রায়ের রিপোর্ট। যথাযথ চিকিৎসার দাবিতে বুধবার গভীর রাত পর্যন্ত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের সামনে আন্দোলন করেছে জুলাই আগস্টের আন্দোলনে আহতরা। সকালে আহতদের দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ বিএনপির কয়েকজন শীর্ষ নেতা। পরে আহতদের সুচিকিৎসা নিশ্চিতের কথা বলেন তারা। কথা বলে জানলাম যে আন্দোলনকারী যারা আহত, খুব গুরুতর আহত অবস্থায় এখানে চিকিৎসাধীন আছে, তাদের চিকিৎসাটা মোটামুটি হলেও অন্যান্য যে সহায়তা, আর্থিক সহায়তা তারা পাননি, এবং চিকিৎসার বাইরেও তাদের যে সহায়তার দরকার সেটা আমরাও বুঝি। এবং তারা অনেকেই বলেছেন যে তাদেরকে প্রতিশ্রুত 1 লক্ষ টাকা করে দেওয়ার কথা, সেটা এখনও পাননি। আমরা অনুরোধ করছি সরকারের কাছে, যারা এটা দায়িত্ব নিয়েছেন, তারা যেন আর্থিক সহায়তা খুব দ্রুত পৌঁছে দেন। আমরা এই সাহায্য এবং দেখাশোনা আমরা কন্টিনিউ করব। তবে যাদের অবস্থা আমরা দেখলাম যে দেশে সুচিকিৎসা সম্ভব নয়, সেগুলো আমরা চিহ্নিত করে অতি শীঘ্র সরকারের কাছে আহ্বান জানাই তাদেরকে যেন বিদেশে প্রেরণ করা হয়। গণহত্যাকারীদের বিচার হওয়া উচিত বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। গণহত্যাকারী ফেসিবাদী আওয়ামী শাসক গোষ্ঠী শেখ হাসিনা এবং তার দোসররা, তারা এখনো, আমি মনে করি এই আজকে যদি এই হাসপাতালে যারাই দেখতে এসছেন, তারা এই দৃশ্য দেখার পরে এই ফেসিবাদী শক্তি কিভাবে এখনো মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় এবং কিভাবে বাংলাদেশের রাজনীতি করার চিন্তা করে আমার মাথায় আসে না। বিএনপির এই নীতি নির্ধারক জানিয়েছেন, দলের পক্ষ থেকে চিকিৎসার জন্য 5 লক্ষ টাকার অনুদান দেওয়া হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে আহতদের প্রত্যেকের সুচিকিৎসা নিশ্চিত করবে বলেও আশ্বাস দেন তিনি। দেশ পরিচালনার দায়িত্ব পাই, তখন অবশ্যই সকল আহত এবং সকল শহীদদের পরিবারের সাথে আমরা বসে তাদের প্রত্যেকের জন্য যার যেভাবে পুনর্বাসন করা দরকার, চিকিৎসা করা দরকার, সেই ব্যবস্থা আমরা নেব। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।
সংস্কারের পর নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, স্বৈরাচারী সরকারের পতনের পর বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার করতে হবে। এরপরই নির্বাচন। আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 সম্মেলনের ফাঁকে বার্তা সংস্থা AFP-কে দেওয়ার সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, সরকারের দায়িত্ব নেওয়ার পরই প্রতিশ্রুতি ছিল দেশকে ভোটের জন্য প্রস্তুত করা। প্রস্তুতি শেষ হওয়ার সাথে সাথে সেই নির্বাচন দেওয়া হবে বলে জানান তিনি। That's a promise that we made that as soon as we are ready, we'll have the elections so the elected people can take over, run the country. We are the interim government, so our period should be as short as possible. আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন। আজারবাইজানের রাজধানী বাকুতে সাক্ষাতে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের মাধ্যমে টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে গুরুত্বারোপ করেন দুই রাষ্ট্র ও সরকার প্রধান। সমন্বিত উদ্যোগে ভবিষ্যতের মানবিক বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণ গতি পাবে বলে আশা প্রকাশ করেন তারা। আদালতে প্রশ্ন তোলা যাবে না এবং চুক্তি করার বিষয়ে মন্ত্রীর একক সিদ্ধান্তই চূড়ান্ত, এই সংক্রান্ত কুইক রেন্টাল আইনের দুটি বিধান অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সাথে বেসরকারি প্রতিষ্ঠানের সাথে করা চুক্তিগুলো সরকার পুনর্মূল্যায়ন করতে পারবে সে কথাও বলেছেন আদালত। দেশ ও জনগণের স্বার্থে সরকারি কুইক রেন্টালগুলো দ্রুত চালু করতে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। মাজহারুল হক মান্নার রিপোর্ট। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি সংক্রান্ত বিশেষ বিধানের আইনটি 2010 সালের 12 অক্টোবর প্রণয়ন করা হয়, যা কুইক রেন্টাল আইন নামে পরিচিতি পায়। ওই আইনের অধীনে করা কাজগুলো নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না এবং চুক্তি করার বিষয়ে মন্ত্রীর একক সিদ্ধান্ত নেওয়ার কথা ওই বিধান দুটিতে উল্লেখ আছে। বিধান দুটির প্রশ্নে দেওয়া রুলের ওপর শুনানি শেষে রায় দেন বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ। আদালত এই 6-2-কে অসাংবিধানিক ঘোষণা করেছেন। এই যে এটা কোনো আনলিমিটেড অসীম ক্ষমতা এক ব্যক্তিকে দেওয়া হয়েছে, এইটা একটা প্রজাতন্ত্রে হতে পারে না। এটাই মূলত এই কারণে 6-2-কে অবৈধ ঘোষণা করেছে, অসাংবিধানিক ঘোষণা করেছে। আর আমরা 9 ধারাও চ্যালেঞ্জ করেছিলাম। 9 ধারাতে বলা আছে যে এই যে 6-2-এর অধীনে বা পুরো আইনের অধীনে যে বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি হচ্ছে, এই চুক্তির ব্যাপারে কোনো আদালতে প্রশ্ন করা যাবে না, মামলা তোলা যাবে না, চ্যালেঞ্জ করা যাবে না। রায়ে কুইক রেন্টাল প্রকল্পগুলো নিয়ে আদালতে দেওয়া নির্দেশনা নিয়ে কথা বলেন আইনজীবী। সরকার দরকার হলে ওদের সাথে চুক্তি মানে পুনর্মূল্যায়ন করতে পারবে, অর্থাৎ ওই চুক্তিগুলি যে বসে থেকে টাকা দিবে, সরকার যদি এটা না চায় তাহলে হয়তো ওই চুক্তির ওই শর্তগুলি সরকার বদলাতে পারবে। এই ক্ষমতাও এই রায়ে সরকারকে বিশেষভাবে দেওয়া হয়েছে। এর আগে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বা বিশেষ বিধান আইনটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন আইনজীবী স্বাধীন মালিক ও মোহাম্মদ তাইফুল ইসলাম। শুনানি শেষে গত 2রা সেপ্টেম্বর রুল জারি করেছিলেন হাইকোর্ট। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। জলবায়ু পরিবর্তনের ফলে বিভিন্ন দেশে প্রতি বছর প্রায় 10 কোটি হেক্টর এলাকা মরুভূমিতে পরিণত হচ্ছে। বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রায় 22টি জেলা দীর্ঘমেয়াদী খরার ঝুঁকিতে রয়েছে, যা মানুষের জীবন ও জীবিকায় বিরূপ প্রভাব ফেলছে। দীর্ঘমেয়াদী এই খরা উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ অঞ্চলের জন্য মরুময়তার এক অশনি সংকেত। পরিস্থিতির উন্নয়নে বৃক্ষরোপণ সহ সমন্বিত উদ্যোগের তাগিদ দিয়েছেন জলবায়ু বিশেষজ্ঞরা। জলবায়ু পরিবর্তনে মরুকরণ নিয়ে আফরোজা হাসির প্রতিবেদন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বিপন্ন দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ। উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। অতিবৃষ্টির কারণে হচ্ছে বন্যা, আর অনাবৃষ্টিতে দেখা দিচ্ছে খরা, যা দেশের বিভিন্ন অঞ্চলকে মরুকরণের দিকে নিয়ে যাচ্ছে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, দিনাজপুর, জয়পুরহাট ও ঠাকুরগাঁও জেলা মরুকরণের উচ্চ ঝুঁকিতে রয়েছে। তাপমাত্রার অস্বাভাবিক বৃদ্ধি ও মরুকরণের কারণে শুকিয়ে যাচ্ছে নদী। এছাড়া অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ ও নদী শাসনের ফলে গতিপথ পরিবর্তন হয়ে কোথাও পাড় ভেঙে বিস্তীর্ণ জনপদ নদীগর্ভে বিলীন হচ্ছে, আবার আরেকদিকে জেগে উঠছে বিশাল চরাঞ্চল।
নির্বিচারে গাছ কাটা, বন ধ্বংস, জলাশয় ভরাট, অপরিকল্পিত উন্নয়ন এবং মানুষের প্রকৃতি বিরোধী কর্মকাণ্ডে দেশে মরুময়তা বাড়ছে। এতে হুমকিতে দেশের কৃষি ও খাদ্য নিরাপত্তা, জনস্বাস্থ্য, সুপেয় পানির সরবরাহ, জীববৈচিত্র্য ও সামগ্রিক অর্থনীতি। ক্রমবর্ধমান তাপমাত্রা, খরা ও মরুকরণ রোধে বৃক্ষরোপণ সহ বনায়নের উদ্যোগ নেওয়ার উপর তাগিদ দিয়েছেন জলবায়ু বিশেষজ্ঞরা। পাশাপাশি নির্বিচারে গাছ কাটা ও বন ধ্বংস বন্ধ করার আহ্বান জানাচ্ছেন তারা। শুষ্ক অঞ্চলে পানি সংরক্ষণ, জলাশয় পুনঃখনন এবং জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি খরাপ্রবণ অঞ্চলে টেকসই প্রযুক্তি ব্যবহার করে খাদ্যশস্য উৎপাদন বজায় রাখার উপর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। জাতীয় পর্যায়ে নীতিমালা গ্রহণের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও খরা ও মরুময়তার মতো জলবায়ু পরিবর্তন বিষয়ক দুর্যোগ মোকাবেলায় টেকসই উদ্যোগ গ্রহণে আলোচনা ও সহযোগিতা বাড়ানো প্রয়োজন। পরিবেশবিদরা মনে করেন সবার সম্মিলিত প্রচেষ্টায় মরুময়তার মতো বিপর্যয় মোকাবেলা সম্ভব। এতে বজায় থাকবে সবুজ শ্যামল বাংলার প্রকৃতির চিরায়ত রূপ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিশ্চিত হবে বাসযোগ্য বাংলাদেশ। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। জলবায়ু পরিবর্তনে মরুকরণ নিয়ে বিশেষ অনুষ্ঠান দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। লেখাপড়ার পাশাপাশি আত্মনির্ভরশীল হওয়ার উপায় হিসেবে ছাদ কৃষিকে বেছে নিয়েছেন শরীয়তপুরের এক তরুণ শিক্ষার্থী। দেশ বিদেশের শত শত রকমের ফুলের চারা বিক্রি করে বছরে আয় করছেন লাখ টাকা। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। শরীয়তপুর শহরের উত্তর পালং এলাকা। এখানে গত 4 বছর ধরে নিজ বাড়ির আঙিনা এবং ছাদে ছাদ কৃষি চর্চা করছেন তরুণ শিক্ষার্থী ইমরান আহমেদ। এই 2200 বর্গফুটের ছাদে রয়েছে কয়েকশো রকমের ফুলের গাছ। আমি যখন 3 বা 4-এ পড়ি তখন থেকেই ধরেন ফুল গাছের প্রতি অনেক ভালোবাসা ছিল, তখনই চারা করা হতো এবং আপনার ভিডিওতেও অনেক দেখা হতো। বাগানগুলো দেখে আমি বাগান করব। আমাদের আগে ছাদ ছিল না, তারপরে আমাদের ছাদ হলো 3-4 বছর আগে আমাদের বিল্ডিংটা করা হলো, এরপরেই বাগানটা শুরু করে দেই। প্রায় 300 প্রজাতির জবা ফুলের সংগ্রহটি সবচেয়ে বেশি ব্যতিক্রম। এটা কি সাধারণ এটা দেশি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোলাপি জবা। হ্যাঁ, এগুলো দেশি ভ্যারাইটি। আপনার পুডেল জবা মানে দোতলা, দুইটা হয় আপনার। এখানে একটা, এখানে একটা, একটার মধ্যে দুটো হয়। হ্যাঁ হ্যাঁ, দুইটো। এগুলিও জবা? হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে একটি ফুটে আছে জবা, দেখতে পাচ্ছেন এই যে। ওয়াও, এটা অসাধারণ। এটার নাম কি? আদ্রিতা। এটা ধরেন বাংলাদেশে অনেক কম সংখ্যক মানুষের কাছে, মিনিমাম ধরেন 5-6 জনের কাছে হবে এটা। তোমার জবার কালেকশন কত ধরনের বললা রঙের? প্রায় 300-র কাছাকাছি হবে। বাংলাদেশে আর কার কাছে? বাংলাদেশে যদি আপনি টপ 5 বলেন জবার কালেকশন, তার ভিতরে আমার নাম চলে আসবে। আরে বাবা, শুধু ছাদ কৃষি নয়, এটি যেন রীতিমতো এক নার্সারি। এখান থেকে চারা সরবরাহ হয় দেশের 64 জেলাতেই। এখন যদি কেউ জিজ্ঞেস করে তুমি কি করো, আমি বলি আমি পড়াশোনা করি প্লাস একজন উদ্যোক্তা। উদ্যোক্তা বলা এটাই সব থেকে বেশি গর্বের ব্যাপার বর্তমানে। এখন মান্থলি তোমার আর্নিং কিরকম থাকে জাস্ট এমনি জানার জন্য? জবা ফুল সেল করেছিলাম এক মাসে মিনিমাম 1.5 লাখ টাকা জবা সেল করেছিলাম। তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দামি। হ্যাঁ হ্যাঁ, চারাগুলো। তারুণ্যের চোখে বদলে যেতে পারে সবকিছু। আগের ছাদ কৃষির ধ্যান ধারণাকে পাল্টে দিয়েছে বাণিজ্যিক রূপ এই তরুণ। মফস্বল শহরে থেকে ছোট্ট একটি ছাদকে ব্যবহার করে নানান ফুল ফলের সমাবেশ ঘটিয়ে চারা উৎপাদন, এটি তার বাণিজ্যের মূল মন্ত্র, যা অনুসরণ করছে অন্য তরুণরাও। শরীয়তপুরের উত্তর পালং থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে। যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে গিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করেছেন। ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে জেতার পর তাদের মধ্যে এটি প্রথম বৈঠক। আগামী জানুয়ারিতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে আলোচনা করেন তারা। হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জ্যাপিয়েরে বলেছেন, ট্রাম্প ও বাইডেনের মধ্যে 2 ঘণ্টার অর্থবহ বৈঠক হয়েছে। যুক্তরাষ্ট্র ও বিশ্ব বর্তমানে যেসব বিষয়ের মুখোমুখি হচ্ছে সেগুলোর পাশাপাশি জাতীয় নিরাপত্তা ও অভ্যন্তরীণ নীতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়েও তারা আলোচনা করেছেন। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভান সাংবাদিকদের জানান, ট্রাম্প দ্রুত রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দেন। পরবর্তী অ্যাটর্নি জেনারেল ম্যাট গায়েটসের নামে ঘোষণা করেন। আর অভিবাসী বিভাগের প্রধান হচ্ছেন টম হোম্যান।
এবারে নিটুল টাটা কৃষি সংবাদ। সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় তরমুজ ও ড্রাগন ফল চাষের জনপ্রিয়তা বেড়ে চলছে। 12 মাসই তরমুজ ও ড্রাগন চাষে সাফল্য পাওয়ায় এই অঞ্চলে বেশিরভাগ কৃষকদের মাঝে এইসব ফল চাষে আগ্রহ বেড়েছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টিতে পিকেএসএফ এর অর্থায়নে উন্নয়ন সংস্থা এনডিপি এক্ষেত্রে উদ্যোক্তাদের সহযোগিতা করছে। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। অব্যবস্থাপনা ও উদাসীনতায় মৃতপ্রায় বরিশালের লাকটিয়া খাল। এতে জলাবদ্ধতা ও স্বাস্থ্য ঝুঁকি সহ বেড়েছে বিভিন্ন রোগের প্রকোপ। জাতীয় যুব দিবস 2024 উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মসূচির অংশ হিসেবে খালটির পরিচ্ছন্নতায় অভিযানে নেমেছে পরিবেশবাদী সংগঠন প্রকৃতি ও জীবন ক্লাব ও স্বেচ্ছাসেবীরা। উদ্যোগকে স্বাগত জানিয়ে খাল সংরক্ষণের কর্তৃপক্ষকে উদ্যোগী হওয়ার আহ্বান সচেতন মহলের। দর্শক, সবশেষে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দাবি দাওয়া নিয়ে সরকারের সাথে আলোচনায় বসবেন জুলাই আগস্ট আন্দোলনের আহতরা। সুচিকিৎসায় ব্যর্থতা স্বীকার করে উপদেষ্টাদের দুঃখ প্রকাশ। ছাত্র জনতার আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসার দাবি জানিয়েছে বিএনপি। গণহত্যাকারীরা কিভাবে মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় প্রশ্ন। যত দ্রুত সম্ভব সংস্কারের পর নির্বাচন বললেন প্রধান উপদেষ্টা। নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার প্রয়োজন মন্তব্য। আইন করে কুইক রেন্টালে দায় মুক্তি দেওয়া অবৈধ ছিল বলে হাইকোর্টের রায়। সরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো দ্রুত চালুর পদক্ষেপ নিতে নির্দেশ। এবং জলবায়ু পরিবর্তনের প্রতি বছর মরুকরণের শিকার প্রায় 10 কোটি হেক্টর এলাকা। দীর্ঘমেয়াদী খরার ঝুঁকিতে উত্তরাঞ্চলের 22 জেলা। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।